আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের বর্তমান সরকার তাদের সরকারে আসার পরে প্রথম বাজেট ঘোষণা করবে। এই বাজেটের আকার 9 লাখ কোটি টাকার মতো হবে। আমরা অলরেডি জানি গত বছরে আমাদের রাজস্ব আদায়ে প্রায় প্রায় 1 লক্ষ কোটি টাকার ঘাটতি আছে। গত বছর বাজেট ছিল মোটামুটি 7 লাখ কোটি টাকার মতো। তাহলে 7 লাখে আমাদের 1 লাখ কোটি টাকা রাজস্ব ঘাটতি আছে। আবার আমরা নতুন বাজেট দিচ্ছি 9 লক্ষ কোটি টাকা। তার মানে আমরা 4 লক্ষ কোটি টাকা বর্তমানে যে রাজস্ব আহরণ তার থেকে বেশি বাড়াচ্ছি। একরকম বলতে গেলে প্রায় দ্বিগুণ করে দিচ্ছি। আমরা জানি যে গত 3 মাসে সরকার প্রায় 70,000 কোটি টাকা ব্যাংক থেকে ট্রেজারি বিল নানা কিছুর মধ্য দিয়ে ঋণ নিয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সরকার শুধু খরচই করে যাচ্ছে আর ব্যবসা বাণিজ্যে নানা রকমের বাধা তৈরি করছে। তারা ট্যাক্সের আওতা বিশাল রকমের বাড়াচ্ছে, ট্যাক্সের মার্জিন বাড়াচ্ছে, নানাভাবে বাণিজ্যে বাধা তৈরি করার চেষ্টা করছে। এখন যে বাজেটটা করছে সে বাজেটের খরচটা কোথায় হবে? সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে নতুন পে স্কেল দিয়েছে সেখানে বাজেটের বড় একটা অংশ চলে যাবে। ট্যাক্সের আওতা যে বাড়াচ্ছে সেটা সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন যে দ্বিগুণ হবে সেই দ্বিগুণের জন্যই ট্যাক্সের আওতাটাও দ্বিগুণ বেড়ে যাচ্ছে। কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য কি দ্বিগুণ হয়েছে? আমদানি রপ্তানি কি দ্বিগুণ হয়েছে? আমাদের জনসংখ্যাকে আমরা যে বিদেশে পাঠাই ফরেন রেমিটেন্সের জন্য, তারা কি দ্বিগুণভাবে বিদেশে গিয়েছে? দেশে কৃষি উৎপাদন কি দ্বিগুণ হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে ট্যাক্সের আওতা দ্বিগুণ করে আমরা কি করছি? আমরা বাণিজ্যে বাধা তৈরি করছি, লোকজনের আয়ে বাধা তৈরি করে দিচ্ছি, লোকজনকে দরিদ্র থেকে দরিদ্র করে দিচ্ছি, মানবেতর জীবনযাপন করতে বাধ্য করছি, জনগণকে শোষণ করছি। নতুন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আমরা যাদেরকে জানি যে শোষক ছিল, আঙ্গুল কেটে ফেলত। 1757 থেকে 1947 মোটামুটি 200 বছরের মতো গোলামীর রাজত্ব বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিল। আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকার ট্যাক্সের বোঝা বাড়ানোর মধ্য দিয়ে, বাজেট বাড়ানোর মধ্য দিয়ে গত বছরের সংকুচিত যে অর্থনীতি, সেই অর্থনীতির উপরে নতুন করে ট্যাক্সের আওতা বাড়ানোর মধ্য দিয়ে আসলে বাংলাদেশকে শোষণ ছাড়া অন্য কিছু করছে বলে মনে হয় না। আপনারা কি মন্তব্যে জানাবেন যে গত বছরে যেখানে ট্যাক্স কালেকশন 1 লক্ষ কোটি টাকা কম হয়েছে সেখানে এখন বাজেট 9 লক্ষ কোটি টাকা করার কি কারণ থাকতে পারে? বাজেট বাড়ানো মানে ট্যাক্স বাড়ানো, ট্যাক্স বাড়ানো মানে শিল্প উৎপাদন, নানা জায়গাতে পোশাকে করের পরিধি বাড়া, ব্যবসার মধ্যে প্রাণচাঞ্চল্য কমিয়ে দেয়া, লোকজনকে উদ্যোক্তা হওয়ার পথে বাধা তৈরি করা। সুতরাং এই অবস্থায় আমরা দেশ উদ্ধার করতে 17 বছর লন্ডন থেকে আমরা যে বাণীগুলা শুনেছি সেই বাণীগুলা কতটা ফাঁকা বলি সেটাকে আমরা দেখতে পাচ্ছি। সরকারের মনোনয়নের মধ্য দিয়ে, মন্ত্রী এমপি তৈরি করার মধ্য দিয়ে গত 3 মাসের, গত 17 মাসের ফরেন সার্ভিস একাডেমিতে দেশবিরোধী ষড়যন্ত্রের মধ্য দিয়ে, অপরাজনীতির মধ্য দিয়ে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই বাংলাদেশের মুক্তি আসলে নাই, বাংলাদেশের মুক্তি আসেনি। বাংলাদেশের মুক্তি কবে আসবে? বাংলাদেশের মুক্তি আসতে হলে বাংলাদেশের যে 20 কোটি মানুষ আছে তাদেরকে জনসম্পদে পরিণত করতে হবে। তাদেরকে আমরা দেখেছি দর্শক, চোরাচালানি, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, খুনি, আমার ভাই তোমার ভাই, গাড়ির সামনে পিছনে দৌড়, এরকম করে প্রমোট করলে, অথবা তারেক রহমান তার সাথে যাদেরকে নিয়ে আসছে, দেশের ত্যাগী লোকজন মানে পলাতক লোকজনদেরকে যদি রাষ্ট্রের শীর্ষ পদে দায়িত্ব দেওয়া হয়, ত্যাগী লোকজনদেরকে যদি, যোগ্য লোকজনদেরকে যদি মূল্যায়ন করা না হয়, তাহলে দেশটা কোথায় যাবে? দেশটা কোথায় যাচ্ছে? অর্থনীতিতে আমাদের যে বিশাল লাল বাতি জ্বলতেছে, সেই লাল বাতি জ্বলাটা দিন দিন প্রচণ্ড রকমভাবে খারাপ হবে।
আমরা দেখতে পাচ্ছি সরকারি কর্মকর্তা, পুলিশ প্রশাসনের বেতন দ্বিগুণ করার মধ্য দিয়ে আসলে যেটা করছে, জনগণকে শোষণ করছে এবং প্রশাসন যন্ত্র যারা জনগণের উপরে খড়গহস্ত হয়, জনগণকে শোষণ করে তাদেরকে সুখে শান্তিতে রাখার নতুন একটা চেষ্টা করছে। নিজেরা শান শওকত, তাদের রাজত্ব শান শওকত বাড়ানোর নানা রকমের অপচেষ্টা করে যাচ্ছে এবং জনগণকে শোষণের মধ্য দিয়ে তারা রাজতন্ত্রের যেই থিওরি সেটাই তারা প্রমাণ করতে চাচ্ছে। এই অবস্থায় আমরা জনগণকে বলবো যে রাজনৈতিক পরিবর্তনের জন্য আমরা ৭১-এ সংগ্রাম করেছি, ৯০-তে সংগ্রাম করেছি, ২০২৪-এ সংগ্রাম করেছি, আমাদের সংগ্রাম আর শেষ হয় না। সুতরাং সামনে যদি কোনো সংগ্রাম হয়, সেই সংগ্রাম আপনারা কি চাইবেন? সেই সংগ্রাম কারা সংগঠিত করবে? সেই সংগ্রামে ডিপ স্টেটের মতো করে কারা ভূমিকা রাখতে পারে? সেই সংগ্রামে বিএনপি তো পালিয়ে গিয়েছিল, লন্ডনে ছিল ১৭ বছর, আওয়ামী লীগও পালিয়ে গিয়েছে, ভারতে আছে। বিকল্প শক্তি হিসেবে কাদেরকে দেখতে চান? কেন দেখতে চান? তাদের যোগ্যতা কি? যোগ্যতার মাপকাঠি কি হওয়া উচিত? সুতরাং আমরা যে কথাগুলো বলছি, সে কথাগুলোর সাথে কোন কথার সাথে আপনি দ্বিমত পোষণ করেন সেটা আমাদেরকে মন্তব্যে জানাতে পারেন। এদিকে বাংলাদেশ ভারত সীমান্তে যেই গুলি হচ্ছে, লোকজনদেরকে গুলি করে মারে ফেলা হচ্ছে, বাংলাদেশ ভারতের মধ্যে আমরা সবচেয়ে বেশি সীমান্ত শেয়ার করি। দুই দেশের মধ্যে উগ্রবাদী রাজনীতি আছে, শক্তির ভারসাম্য তেমন করে নাই। কিন্তু চীনের সাথে ভারতের যেই বর্ডার আছে সেখানে চীন প্রচণ্ড রকমের শক্তিশালী। চীন ভারত দুজনেই পারমাণবিক শক্তিধর দেশ, একই রকম করে ভারত পাকিস্তান দুজনেই প্রচণ্ড শক্তিশালী দেশ, পারমাণবিক শক্তিশালী দেশ। সুতরাং তাদের ওখানে কেউ গুলি করে না, কেউ কাউকে উত্ত্যক্ত করে না, সবাইকে সামজ করে চলে, বুঝে শুনে চলে। বাংলাদেশ সীমান্তে যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের অক্ষমতাকে প্রচণ্ড রকমভাবে প্রকটভাবে প্রকাশ করছে। আমরা দেখেছি ইউনূস সরকারের সময় বাংলাদেশ ভারত সীমান্তে খুব বেশি গুলিগালা হয়নি, মানবাধিকার লঙ্ঘন হয়নি, লোকজন গুলি করে মেরে ফেলা হয়নি পাখির মতো করে। কিন্তু এখন সেটা আবার শুরু হয়েছে এবং সেটা নিয়ে অপরাজনীতি হচ্ছে, বাংলাদেশেও হচ্ছে, ভারতে হচ্ছে। কারণ ভারতে বিজেপি আসছে, উগ্র হিন্দুত্ববাদী দল, আর বাংলাদেশে এনসিপির নামে যারা আছে সবাই উগ্রতাবাদী, যারা সবাই ভারত বিরোধী হিসাবে ক্ষমতায় আছে। সুতরাং দেশের মধ্যে এবং দেশের বাইরে দু জায়গাতেই উগ্রতাবাদিতার চাষ হচ্ছে এবং সেজন্যই তারা তাদের আধিপত্য দুই দেশে বাড়ছে। বিজেপি ক্ষমতায় আসছে, বাংলাদেশে জামাত শিবির এনসিপি প্রচণ্ড শক্তিশালী দল হিসেবে ধীরে ধীরে আবির্ভূত হচ্ছে। তাহলে আওয়ামী লীগের পালিয়ে গেল, বিএনপি পালিয়েছিল, এখন দেশে জামাত শিবির আছে, এনসিপি আছে, তাদেরকে আবার বড় একটা জনগণ যোগ্য মনে করে না আরবি শিক্ষায় শিক্ষিত হওয়াতে। এখন এই অবস্থায় বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব কারা দেবে? জনগণ যাদেরকে চাইবে। জনগণ কি মূল্যায়ন করবে? জনগণ ৫৪ বছরের ইতিহাস মূল্যায়ন করবে। সেখানে কি ২৪কে খুব বেশি মূল্যবান করা হবে? আমরা যে গল্পগুলো দেখে সে গল্পগুলো আমাদেরকে বলে ডিপ স্টেট, জামাত শিবির, ৭১ বিরোধী, অনেক কিছু আমাদেরকে বলে। সুতরাং আমরা দেখতে পাই যে আওয়ামী লীগের রাজনীতিকে আসলে আমরা বৈধতা তৈরি করছি। বর্তমানে জামাত শিবিরের ব্যর্থতা, এনসিপির ব্যর্থতা অথবা বিএনপির ব্যর্থতা আসলে আওয়ামী লীগের রাজনীতিকে বৈধতা দিচ্ছে, তাদের রাজনীতিকে যুক্তিযুক্ত করে তুলছে, তাদের ১৭ বছরের যেই ফ্যাসিজম তান্ত্রিক যে শাসন ব্যবস্থা সেটার বৈধতা তৈরি করছে। এই কথাটা আমি অনেকবার বলেছি। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আসবে কি আসবে না সেটা বাংলাদেশের জনগণ ঠিক করবে এবং সে আশাটা খুব ত্বরান্বিত হবে যদি জামাত শিবির, এনসিপি এবং বিএনপি তাদের বিরোধী দল হিসেবে ভূমিকা এবং সরকারি দল হিসেবে তারা যদি দেশের উন্নয়নে ভূমিকা না রাখতে পারে, সে আশাটা ত্বরান্বিত হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ১৭ মাসে যে শাসনতন্ত্র ছিলেন তিনি বেশ কিছু কাজ করেছেন। আমরা দেখেছি গ্রাফিটি নিয়ে তিনি সবার আগে বই প্রকাশ করেছেন।
সেটাকে দেশে বিদেশে সব জায়গাতে তিনি ছড়িয়ে দিয়েছেন যে 24-এ বাংলাদেশের জনমানুষের কিছু চাওয়া ছিল। 24-এ যে বিপ্লব হয়েছে, বিদ্রোহ হয়েছে, গণ আন্দোলন হয়েছে, সেখানে কিছু চাওয়া ছিল। 91-তেও কিছু চাওয়া ছিল। সুতরাং সেই চাওয়াগুলা জনগণের চাওয়া। সেই চাওয়াগুলা যারাই শাসনতন্ত্রে সংস্কার আনার মধ্য দিয়ে সেই চাহিদাগুলো পূরণ করবে, তারাই বাংলাদেশের শাসনতন্ত্রে টিকে থাকবে। বিএনপি হয়তোবা তাইরে নাইরে করছে, কিন্তু শেষ পর্যন্ত তারা হয়তোবা জনগণের এই চাওয়াগুলোকে মেনে নেবে। এখন সময় গেলে সাধন হবে না, এমন একটা লালনের গান ছিল। সেই গানকে আমরা যদি রেফারেন্স হিসেবে ধরি, তার মধ্যে দেখি যে 96-তে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পাশ করেছে, কিন্তু তারা তাইরে নাইরে করেছে। তত্ত্বাবধায়ক ব্যবস্থার যেই অর্জনটা, সেটা জামাত এবং আওয়ামী লীগের ভাণ্ডারে চলে গেছে। বিএনপি অপরাজনীতি করেছে। এখন 24-এর ছাত্র জনতা, দেশবাসীর যে চাওয়া গণভোটের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে, অথবা বিএনপি নির্বাচনের আগে যে কোটি কোটি লোকের কর্মসংস্থান, $1 ট্রিলিয়ন ইকোনমির কথা বলেছিল, তারা কর এবং নানা রকমের বাণিজ্যে বাধা তৈরি করার মধ্য দিয়ে বড় বড় বাজেট প্রণয়ন করার মধ্য দিয়ে, যেখানে সংস্থান নাই, কারণ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়নি, কর্মসংস্থান বাড়ে না, আলটিমেটলি কোত্থেকে টাকার সংস্থান হবে? তারা মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি, ব্যাংক এবং লোনের উপরে তারা আসলে জাতিকে পিছিয়ে দিচ্ছে। তারা এই যে অপরাজনীতি করছে, সেই অপরাজনীতির বোঝাটা কার উপর চাপাবে? বিএনপির উপর চাপাবে, জামাতের উপর চাপাবে না। কোনো জামাত বিরোধী দল, বিএনপি হচ্ছে সরকারি দল, তাদের একটা সুযোগ ছিল। তারা নির্বাচনের আগে গণভোটের পক্ষে, জুলাই সনদের পক্ষে, নানা কিছুর পক্ষে তারা তাদের অবস্থান জানিয়েছিল, কিন্তু নির্বাচন পরবর্তীতে তারা পুরোপুরি ব্যতিক্রমভাবে নিজেদেরকে প্রকাশ করা শুরু করেছে, যেটা জাতির জন্য একটা অশনি সংকেত, জাতির সাথে দিনে দুপুরে প্রতারণা। তাহলে জাতিকে, নিজেদেরকে বাঁচাতে হলে প্রত্যেকেই যার যার পজিশন থেকে প্রতিবাদী হতে হবে, যার যার পজিশন থেকে সরকারের যে অপরাজনীতি, সেটার বিরুদ্ধে কথা বলতে হবে। দেশের পক্ষে পতাকা সমুন্নত রাখার চেষ্টা করতে হবে। যারা দেশের পক্ষে কথা বলে, তাদের পক্ষে দাঁড়াতে হবে, তাদের হাতকে শক্তিশালী করতে হবে, সরকারের অপরাজনীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে। তাহলেই বাংলাদেশে শুধু পরিবর্তন আসবে। লেজুট বৃত্তির রাজনীতি করলে দেশে কোনো রকমের পরিবর্তন আসবে না, শাসনতন্ত্রে কোনো পরিবর্তন আসবে না, বাংলাদেশ পরিবর্তন আসবে না, আমাদের জীবনে পরিবর্তন আসবে না। রামেসা, তনু এদের মতো করে বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠা হবে। আমরা যে কথাগুলো বললাম, সেই কথাগুলোর কোনটার সাথে আপনি দ্বিমত পোষণ করেন, কোনটার সাথে আপনি ঐক্যমত পোষণ করেন, অথবা আমাদেরকে দেশের জন্য যে ইস্যুগুলো আছে, সেই ইস্যুগুলো কোনটা সম্পর্কে কথা বললে মনে হবে যে দেশের জন্য আমরা দাঁড়াচ্ছি, সেটা আমাদের মন্তব্যতে জানাতে পারেন। বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি নিয়ে অনেক দিন ধরে কথা বলছি। আমরা সবাই মিলেই বাংলাদেশ। সবাই যদি একসাথে বাংলাদেশের পক্ষে দাঁড়ায়, শুধুমাত্র তখনই বাংলাদেশ এগিয়ে যাবে। নয়তো বাংলাদেশ, আমরা আগানোর কোনো সুযোগ নেই। দেশটা আলিবাবা এবং 40 চোরদের থেকে যাবে। দেশের মধ্যে ফুলগুলা সব ঝরে যাবে, যেমন করে রামেশ্বর, তনু, লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে পেলে শোষণের শিকার হচ্ছে, বঞ্চনার শিকার হচ্ছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।